অনেক সময় দেখা যায় সেরকম যোগ্য ব্যক্তিরা আসলে সামনে আসতে চান না। তারা হয়তো চিন্তা করেন যে কোনো পলিটিক্যাল ব্যানারে যদি আমি কোনো দায়িত্ব নেই অথবা কোনো কিছুতে ইনভলভ হই তাহলে কারণ আমাদের রাজনীতিটা আসলে তো খুব আমরা এখনো স্বচ্ছ করতে পারিনি। আমরা এখনো ওই হিংসাত্মক কিছুটা হচ্ছে বলা যায় প্রতিহিংসামূলক এক ধরনের রাজনীতির মধ্যে আসলে আমরা থাকি। সেই জায়গায় যোগ্য ব্যক্তিদের আসার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সামনের যে সরকার আসবে তারা তাদেরকে কিভাবে সামনে নিয়ে আসতে পারে? তাদেরও একটা, এটা তো চ্যালেঞ্জ তাদের জন্য। তারা নিশ্চয়ই, আমাদের দেখতে হবে, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। তাদেরকেও এটা তাদের জন্য চ্যালেঞ্জ। তারা ভালো কিছু হলে তো পজিটিভ হবে, দেশের মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমরা ইন্টারন্যাশনালি আমরা ইনহ্যান্সড হব, হ্যাঁ হব না? তো আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করতে পারবো, 8-10টা মানুষ চিনবে। আজকে যেমন একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সারা বড় বড় বিশ্বের বড় বড় লিডাররা তাকে ফোন করে উইশ করলো। এটা কত বড় পাওয়া না? কারণ উনি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। তো বাংলাদেশটাই পুরোটাই তো উনি বলেছেন না সবার আগে বাংলাদেশ। কেন বলেছেন? বিকজ বাংলাদেশটাই একটা বিশাল ব্যাপার, অস্তিত্ব, এটাই আমার মূল। তো এখানে থেকে আমাকে আমার মৌলিকতাটা রাখতে হবে, আমার প্রপার্টিকে সেভ করতে হবে, আমার ট্যালেন্টদেরকে সেভ করতে হবে, আমার যা আছে মানে ওয়েলথ অ্যান্ড ওয়ার্থ সব কিছুকে সুরক্ষা করতে হবে। তো এই জিনিসটা তারই দায়িত্ব, তিনিই করবেন। আমি একেবারে আমরা আপনার শেষ পর্যায়ে রয়েছে, আর হয়তো সর্বোচ্চ 2 মিনিট সময় পাবো। সামনের দিনগুলোতে বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা ভাবছি, এত বছর 17 বছরে যা ভেঙে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে, একটা সময় যদি চলে যায় সেটাকে তো আর ফেরত পাওয়া যায় না। তো আমরা এখন সামনে যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা, স্বপ্ন, এটা নিয়েই আমরা এগুচ্ছি, দেখতে চাই। বহির্বিশ্বে বিশ্বের 8-10টা কান্ট্রির মতো, ডেভেলপড কান্ট্রির মতন আমাদের জেনারেশনকে ওই পর্যায়ে দেখতে চাই, আমাদের ট্যালেন্টদেরকে ওই পর্যায়ে দেখতে চাই। যখন তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, তারা তখন বাংলাদেশটাকে তাদের কাছে কোনো মানে ছোট দেশ বলে মনে হবে না, অনেক বড় দেশ মনে হবে। এবং সেখানে তারা কম্পিট করতে পারবে, অন্যান্য দেশের এডুকেশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, কালচারের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। দেখো আমার আছে, ইউ আর দ্যাট, আই অ্যাম দিস, ওকে? সো এই যে ব্যাপারটা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এডুকেশন, ফ্রিডম অফ এভরিথিং, ফ্রিডম অফ কালচার। যদি কালচারকে, যদি আমার কালচারে যদি আমি ফ্রিডম না পাই, মানে সত্যিকারের কালচারটাকে যদি ধারণ করতে না পারি, তাহলে কি রিপ্রেজেন্ট করব? আমি কোথায় তুলে ধরব? কি বলবো যে আমি কে? সেই জায়গায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আসলে ভূমিকা কি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? ব্যক্তিত্বদের ভূমিকা এটাই হওয়া উচিত, তারা খুব অনেস্টলি সাংস্কৃতিক চর্চা করবে, তারা প্র্যাকটিস করবে, তারা এটাকে একটা মানে মূল্যায়ন করবে। নিজে আগে আপনি নিজেকে রেসপেক্ট করবেন, তাহলে আপনাকে অন্যরা রেসপেক্ট করবে। আপনি নিজেকে রেসপেক্ট করবেন, তাহলে আপনি আরেকজনকে রেসপেক্ট করতে পারবেন, সেও আপনাকে রেসপেক্ট করবে। ইটস কালচার, আমি মনে করি ভাইস ভার্সা। তা আমাকে ওই যোগ্য করে তুলতে হবে। একজন আর্টিস্ট, একজন লেখক, একজন পেইন্টার, একজন যত ধরনের আমাদের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে সেভ করতে হবে, তাদেরকে নারিশ করতে হবে, তাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু আপনার কালচারের সেক্টরটা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাবে। আমি মনে করি যে সেখানে প্রত্যেকটা শিল্পীরও দায়িত্ব রয়েছে। শুধু আপনি একটা গান গাইলেন বা একটা খেলাধুলা করলেন, একটুখানি করে এসে আপনি রেকগনিশন চাইছেন, নো, you have to work a lot, you have to work a lot. সেভাবে কি প্রাতিষ্ঠানিক জায়গাটা আমাদের আসলে আছে? আমাদের নেই, সেটাই আমাদের করতে হবে, সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আগে ছিল না, এখনো আমরা সেই আগের গানগুলো ভালোবাসি। কেন? আগের গানগুলো মৌলিক ছিল, আগের ট্যালেন্ট ছিল। এফডিসিতে ভালো ভালো মুভি হতো, সেই মুভিগুলো আমরা এখনও সেই মুভিগুলো ভুলতে পারি না, দেখি।
সেই সময় শিল্পীদের গান এখনও শুনি, সেই সময় শিল্পীদের অভিনয়গুলো এখনও আমাদের কাছে প্রিয়। কেন? এর পরে আর ক্রিয়েশন হয়নি, তো ক্রিয়েটিভ জব, এটা যত ক্রিয়েট করবেন, ক্রিয়েট করতে গেলে কালচার করতে হবে, তারপরে গিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখন ক্রিয়েটিভিটি হয় না, বিকজ এটার পেছনে যে মেধা দরকার, আপনার কি বলে ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, অফিসিয়ালি আসলে ইনভেস্টমেন্ট তো করতে হবে, ইনভেস্টমেন্ট না করলে ওটাকে আপনি কীভাবে ফ্লারিশ করুন, কীভাবে আপনি এটার পাবেন। এটা একটা মানে সলিটায়ার থিংস, আপনাকে আনতে হবে সেই জায়গায়। অবশ্যই, এবং সেই জায়গায় সামনে সরকার করবে, এবং আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আরও সামনে আসবে, এবং আরও সামনের দিনগুলোতে দেশের নাম উজ্জ্বল হবে, শুধু দেশ না, দেশের বাইরে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আপনার যে রাজনৈতিক চিন্তাভাবনা শুধু সাংস্কৃতিক অঙ্গনে না, রাজনৈতিক চিন্তাভাবনা দিয়ে আপনি যেভাবে দেশকে দেখেন, অবশ্যই সেটি প্রশংসার দাবিদার, এবং সামনের দিনগুলোতে আমরা আপনাকে আবারও হয়তো পাবো আলোচনায়। অনেক ধন্যবাদ আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ৭১ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। একটা সুন্দর অনুষ্ঠান হলো, কিন্তু এইরকম রাত বিরেতে আরেকটু আগে হলে ভালো হয় না? নির্বাচন আসলে চলছে, এই কারণে আসলে নির্বাচন একটা উৎসব, আমার কাছে খুব উৎসবের মতো করে দেখছি, আমি খুব এনজয় করছি সেটি। সারা দেশের মানুষই আসলে এটি উৎসব হিসেবেই নিয়েছে, এবং তাদের পছন্দের প্রার্থীর প্রতি তারা যে সম্মান জানিয়েছেন, আমরাও আসলে প্রত্যাশা করি রাজনৈতিক ব্যক্তিত্বরাও ভোটারদের সেই সম্মানটি রেখে দেশের উন্নয়ন করবেন, কারণ যেই পরিবর্তনটি আসলে সবাই চেয়েছে সেটি আসবে, আমরা সেই প্রত্যাশা করি। আমরাও সেই প্রত্যাশা করি জনগণের কাছে, জনগণের হয়ে জনগণের প্রতিনিধিত্ব করব, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।